পোকো এই ব্র্যান্ডটা শুনলেই ফ্ল্যাগশিপ কিলারের কথা মনে পড়ে না, বাট এই ফ্ল্যাগশিপ কিলারগুলো কিন্তু একসময় ফ্ল্যাগশিপ হয়ে উঠেছে, যেমন ওয়ানপ্লাস। তো পোকো অনেকটা ফ্ল্যাগশিপ কিলার হতে হতে নিজের ব্র্যান্ডকে অনেকটা কিল করে ফেলেছে বলতে পারেন নানান ইস্যুর মাধ্যমে। লাইক আমরা শুনেছি তাদের সফটওয়্যারের ইস্যু, মাদারবোর্ড ইস্যু, এছাড়া তাদের ওভারঅল যেই রেপুটেশন ছিল সেটা কিন্তু অনেকটাই গত কয়েক বছরে তারা নিজেরাই তাদের যে কোয়ালিটি প্রোডাক্টের সেটা দিয়ে বিনষ্ট করেছে। বাট রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি পোকো X6 Pro, এই ফোনটা কিন্তু মার্কেটে বেশ একটা সাড়া ফেলেছে এবং স্পেশালি ইন্ডিয়ান মার্কেটে যেখানে ২৭,০০০ রুপিতে ফোনটা যে স্পেক্স অফার করছে সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, স্পেশালি যারা পারফরমেন্স ওরিয়েন্টেড ইউজার এবং এই মিড রেঞ্জে পারফরমেন্সে কোনো রকম কম্প্রোমাইজ করতে চায় না, তাদের জন্য পোকো X6 Pro কিন্তু যথেষ্ট স্ট্রং একটা কন্টেন্ডার। বাট এই ফোনটা গত কয়েক সপ্তাহ আগে যখন বাংলাদেশে ঢোকে, এবং আমাদের হাতে যেটা রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট না, এটা গ্লোবাল ভ্যারিয়েন্ট, এবং এই গ্লোবাল ভ্যারিয়েন্টটার যেই প্রাইস বাংলাদেশে আমি দেখেছি সেই হিসেবে আমি একটু কনফিউজড হয়ে গেছি যে আসলে এই প্রাইস রেঞ্জে যদি শুধুমাত্র পারফরমেন্স আপনার ফার্স্ট প্রায়োরিটি না থাকে, আপনি ওভারঅল একটা বেটার ফোন চান, সেই ক্ষেত্রে এই ফোনটা কেমন হতে পারে। সো আজকের ভিডিওতে আমরা একেবারে ইন ডিটেল আলোচনা করব যে এই ফোনটা কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে নট সো গুড, যাতে করে আপনি অ্যাজ অ্যান এন্ড ইউজার একটা পারফেক্ট ডিসিশনে আসতে পারেন। তবে ডিটেলে যাওয়ার আগে ধন্যবাদ জানাবো আনবক্সিং টেককে, তারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে এবং পাশাপাশি আরেকটা ফোনও পাঠিয়েছে পোকোর, সেটা হচ্ছে পোকো M6 Pro। তো এটা রিভিউ খুব শীঘ্রই আসছে। আপনারা যারা ইন্টারেস্টেড কী জানতে চান এই পোকো M6 Pro নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এই দুটো ফোনই আমাদের কাছে পাঠিয়েছে আনবক্সিং টেক এবং তাদের সম্পর্কে বিস্তারিত আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন কিন্তু ঠিকানা চেঞ্জ হয়েছে, এখন বসুন্ধরা সিটির যতগুলো মোবাইল মার্কেট রয়েছে পুরোটা চলে গেছে বেসমেন্টে। তো আপনারা যে কোনো ফোন বা গ্যাজেটের জন্য চলে যেতে পারেন তাদের শপে। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে খুব একটা কথা বলবো না, আজকে আমরা কথা বলবো পোকো X6 Pro নিয়ে। তো এই ফোনটা রিভিউ করতে গিয়ে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, এবং আপনারাও অনেক ভিডিওতে আমাদেরকে কিন্তু এই ব্যাপারটা নোটিস করান যে ফোনগুলো এত ডার্টি থাকে কেন। ওয়েল, আমাদের সবারই এখন ক্যামেরা মোটামুটি আপগ্রেড হয়েছে, যারা আমরা সমসাময়িক সময় ইউটিউবিং শুরু করেছি সবাই 4K তে রেকর্ডিং করে, এবং 4K সব থেকে বড় ইস্যু হচ্ছে অনেক বেশি ডিটেল দেখা যায় ভিডিওতে। তো আমাদেরও কিন্তু কনসার্ন থাকে যে ফোনটা আমরা যত পারি ক্লিন রাখি, বাট এই পোকো M6 Proতে আমার মনে হয় এই ব্যাপারটা সব থেকে বেশি ডিফিকাল্ট ছিল যে ফোনটা ক্লিন রাখা। এবং আমাদের যে রিভিউ ইউনিট, এটার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন গ্লসি ফিনিশের যে ভেরিয়েন্ট সেটা, এছাড়াও ফোনটা আপনারা আরও বেশ কিছু ভেরিয়েন্টে পাবেন যার মধ্যে রয়েছে ভিগান লেদার। বাট এই ভেরিয়েন্টটা যারা কিনবেন তারা সাথে অবশ্যই একটা মাইক্রোফাইবার ক্লথ ক্যারি করবেন যাতে করে একটু ক্লিন রাখতে পারেন। আমরা অ্যাটলিস্ট পারিনি আমাদের রিভিউ পিরিয়ডে। তো যাই হোক, অনেক বেশি র্যান্টিং হয়ে গেল, বাট ফোনটা কিন্তু অ্যাকচুয়ালি যে স্পেক্স অফার করছে দিস ইজ রিয়েলি ইমপ্রেসিভ। এবং এই ফোনটাতে আপনারা যে প্রসেসর পাচ্ছেন ডিমেনসিটি 8300, এটা কিন্তু খুব বেশি ফোনে নেই। এবং আমি যদি বলি গ্লোবাল মার্কেটের কথা, তাহলে এই ফোনটাই সম্ভবত, ইফ আই এম নট রং, একমাত্র ফোন যেটাতে আপনারা ডিমেনসিটি 8300 এই প্রসেসরটা পাচ্ছেন। এবং এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর, স্পেশালি মিড রেঞ্জ মার্কেটের জন্য। এবং আমি যদি আপনাদেরকে একটা রেফারেন্স দেই, তাহলে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 যে প্রসেসরটা ছিল সেই প্রসেসর থেকেও কিছুটা বেটার পারফরমেন্স আপনাকে এটা ডেলিভার করবে ইন টার্মস অফ ওভারঅল সিপিইউ অ্যান্ড জিপিইউ পাওয়ার, যেটা আরেকটু নিশ্চিত হওয়া যায় এর যে Geekbench 6 এর রেজাল্ট সেটা দেখে। তো 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড এই প্রসেসরটি নিয়ে সত্যি বলতে আমি সব থেকে বেশি ইন্টারেস্টেড ছিলাম, বিকজ এই ফোনটার বাকি দিকগুলো তেমন ইমপ্রেসিভ কিছু না। স্পেশালি যদি আমি পারফরমেন্সে যাওয়ার আগে বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি, ফোনটা কিন্তু পুরোটাই প্লাস্টিক মেড, এবং পোকোর যে এই বড় সাইজের ক্যামেরা বাম্প সেটা কিন্তু প্রিভিয়াসলি আমরা আরও অনেকগুলো ফোনে দেখেছি, এখানে নতুনত্বর কিছুই নেই। এবং এখানে আপনারা পুরো বিল্ডটাই পাচ্ছেন প্লাস্টিকের, সাইড যে রেল সেটাও কিন্তু প্লাস্টিক মেড, বাট এখানে মোটামুটি প্রয়োজনীয় আইও পোর্টস রয়েছে এক্সেপ্ট 3.5mm জ্যাক। বাট এছাড়া ফোনটাতে মোটামুটি সব আইও পোর্টস রয়েছে, লাইক এতে আয়ার ব্লাস্টার রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে যেটা আপ টু 67 ওয়াট চার্জিং সাপোর্টেড, এবং বক্সে কিন্তু আপনারা চার্জার পাচ্ছেন। আর সিম ট্রেটা থাকছে নিচের দিকে, বাট এটাতে কিন্তু এক্সপ্যান্ড করার কোনো সুযোগ থাকছে না আপনার মেমোরি, অর্থাৎ ফোনটাতে যে স্টোরেজ থাকবে ইনবিল্ট সেটাই আপনার ফাইনাল স্টোরেজ। বাট এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, কারণ ফোনটাতে কিন্তু বিল্ট ইন আপনারা স্টোরেজ পাচ্ছেন 256GB একেবারে বেস ভেরিয়েন্টে, আর এটা 512GB পর্যন্ত যায়। এবং আমাদের যে রিভিউ ইউনিট এটা 512GB ভেরিয়েন্ট, এবং এটার যে প্রাইস আমাকে আনবক্সিং টেক জানালো সেটা হচ্ছে অ্যারাউন্ড 45,000 to 46,000 টাকা, যেটা একটা গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে প্রাইস ইন্ডিয়ান কারেন্সিকে যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে একটু বেশিই বলা যায়। এবং এই বাজেট রেঞ্জে সত্যি বলতে আমাদের দেশে আরও অনেকগুলো ফোন রয়েছে, বাট এটা যেই পারফরমেন্স আপনাকে ডেলিভার করবে এই প্রাইস রেঞ্জে আপনি সেরকম পারফরমেন্স ওই ফোনগুলোতে পাবেন না, যদিও অন্যান্য দিক থেকে বেটার হয়তো ডিজাইন বা বিল্ডে একটু ইম্প্রুভমেন্ট থাকবে। তো যারা একেবারেই কোর পারফরমেন্স লাভার রয়েছেন তারা আমার মনে হয় এই ফোনটাকে এনজয় করবে অনেক বেশি। এছাড়া বিল্ডে আপনারা IP54 রেটিংও পাচ্ছেন, সো মিনিমাম যে ওয়াটার স্প্ল্যাশ সেগুলো এটা হ্যান্ডেল করতে পারবে বেশ ভালোভাবেই। বাট এই ফোনটার ভালো দিক হচ্ছে এটার স্পিকার, এবং এটার যে ডুয়েল স্টিরিও স্পিকারের সাউন্ড এটা কিন্তু অনেক বেশি ফুলার
অ্যান্ড ওভারঅল একটা লাউডনেস থাকে এবং লাউডনেসে ক্লিয়ারিটি থাকে। আপনি ডিস্টরশন খুব একটা দেখবেন না যদি আপনার মোটামুটি ভালো কোয়ালিটির অডিও আপনি এই ফোনটাতে প্লে করেন। এবং কয়েকটা ছোটোখাটো বিষয় যেটা আমি নোটিস করেছি, যেটা কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভমেন্ট বলতে পারেন, যেমন বাজেট ফোনগুলোতে আমরা খুব একটা দেখি না ভালো মানের যেই হ্যাপটিক ফিডব্যাক সেটা ব্যবহার করতে। তো এটাতে যেই ভাইব্রেশন মোটর রয়েছে সেটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল বলে মনে হয়েছে যখন আমি টাইপিং করছিলাম, বা ওভারঅল ইউআইতে যখন কোনো হ্যাপটিক আপনি পাবেন এগুলো মাচ বেটার। তবে এই ফোনটার আমার মনে হয় ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট হতে পারে এর পারফরমেন্স, অফ কোর্স, যেটা নিয়ে আমরা আরেকটু পরে ডিটেলে কথা বলবো। এছাড়াও ফোনটার যে ফ্রন্টের ডিসপ্লে 6.67 ইঞ্চের, এটা কিন্তু আপনাকে খুব বেশি ইমপ্রেস করবে। এটা রেগুলার যে পোকো ফোনগুলোতে আমরা দেখেছি 1080p ডিসপ্লে, এটা কিন্তু তেমন না। এটাতে স্পেক্স শুনলে আপনারা বুঝতে পারবেন। এটাতে রয়েছে 1220p এর একটা ডিসপ্লে এবং এটা কিন্তু 68 বিলিয়ন কালার শো করতে পারে। HDR10+ সাপোর্ট রয়েছে, ডলবি ভিশন সাপোর্ট রয়েছে এবং অফকোর্স এটা 120 হার্টজের। এবং এটা যদিও ফ্ল্যাগশিপ লেভেলের যে এলটিবিও প্যানেলগুলো আমরা দেখে থাকি সেরকম না, বাট এই প্যানেলটাতে আপনারা কিন্তু 60 হার্টজে সুইচ করতে দেখবেন ফ্রিকুয়েন্টলি যখন আপনারা 60 হার্টজের কোনো কন্টেন্ট দেখছেন বা আপনার খুব বেশি হাই রিফ্রেশ রেটের দরকার হচ্ছে না ইউআইতে। এবং ডিসপ্লের সব থেকে ইমপ্রেসিভ ব্যাপার যেটা, সেটা হচ্ছে এর বেজেল। এটা কিন্তু চারিদিকে অলমোস্ট ন্যারো এবং আমার কাছে মনে হয় যে এটা আমার আইফোন 15 প্রো যেই ফোনটা, এটার থেকেও কিছুটা ন্যারো বেজেল আপনাকে অফার করবে। যদিও বটম চিনটা একটু বড় মনে হয় সাধারণভাবে দেখলে, এবং এই জায়গাটাই শুধুমাত্র একটু সিমেট্রিক্যাল লাগে না, বাট বাকি তিন দিকের বেজেল কিন্তু একেবারেই ন্যারো এবং এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। ইনফ্যাক্ট আমাদের লাস্ট রিভিউ করা S24 আলট্রাতেও কিন্তু এর থেকে একটু মোটা বেজেল রয়েছে। সো বুঝতেই পারছেন কতটা বেজেললেস ডিজাইন এখানে পোকো আপনাকে প্রোভাইড করছে এই মিড বাজেট সেগমেন্টে। তো ডিসপ্লে নিয়ে কোনো রকম কমপ্লেইন নেই, একেবারে টপ অফ দ্য লাইন একটা পারফরমেন্স আপনারা পাবেন। পিক ব্রাইটনেসও যথেষ্ট ভালো, যদিও আপনারা স্লাইডারের মাধ্যমে 550 পর্যন্ত সম্ভবত বাড়াতে পারবেন, বাট এটা অটো মোডে, অর্থাৎ আপনি যখন খুব ব্রাইট সানলাইটে থাকবেন তখন এটা 1200 নিট পর্যন্ত আপনাকে ব্রাইটনেস দেবে। এবং এই ডিসপ্লেকে কমপ্লিমেন্ট করতে আপনাকে পারফরমেন্সটাও সেই লেভেলের দিতে হবে, তো এটা ডেলিভার করছে। এবং এটাতে আমরা বিভিন্ন গেম ট্রাই করেছি, তার আগে আমরা বেঞ্চমার্কিং করেছি, থ্রটল টেস্ট করেছি, এবং থ্রটল টেস্টে যে জিনিসটা দেখলাম, এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড হওয়াতে এতে যেই ওভারঅল হিট জেনারেশন সেটা কিন্তু অনেকটাই মিনিমাল। এবং এখানেও আমার মনে হয় পোকো বেশ চমৎকার একটা কাজ করেছে, যার কারণে পারফরমেন্স একেবারে স্টেবল থাকে, অর্থাৎ গ্র্যাজুয়ালি আপনারা কমতে দেখবেন যখন হিট আস্তে আস্তে বাড়তে থাকে, বাট এটা কিন্তু খুব বেশি স্পাইক আমরা দেখছি না, যেটা গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন। আর গেমিংয়ের ক্ষেত্রে আমরা এটাতে কল অফ ডিউটি মোবাইল ট্রাই করেছি, জেনশন ইম্প্যাক্ট ট্রাই করেছি, প্রত্যেকটা গেম আমাদেরকে একেবারে ফ্ললেস পারফরমেন্স দিয়েছে, অ্যাটলিস্ট এই বাজেট সেগমেন্টের যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করলে। এবং এটার পারফরমেন্স আপনারা অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলেরই পাবেন, কারণ আমাদের ফোনের যে গেমগুলো সেটা কিন্তু এখনও 2-3 বছরের পুরনো। সো হার্ডওয়্যার অনেক বেশি আপগ্রেড হলেও সফটওয়্যারের দিক থেকে কিন্তু আমরা ওরকম আপগ্রেডেশন দেখতে পাই না, যার কারণে আমাদের যে এক্সিস্টিং গেমগুলো রয়েছে সেগুলো এটাতে একেবারে ফ্ললেসলি রান করবে। আর হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু আউট অফ দ্য বক্স আরেকটা জিনিস আপনারা পাচ্ছেন, যেটা শাওমির ব্র্যান্ড নিউ হাইপার ওএস। তো এটাতে অ্যান্ড্রয়েড 14 বেসড হাইপার ওএস আপনারা পাচ্ছেন, যেখানে বেশ কিছু টুইক্স রয়েছে। যেমন এই ফোনটার লক স্ক্রিনে যদি আপনারা যান এবং এখানে আপনারা ওভারঅল লেআউটটা দেখেন, এটা কিন্তু অনেকটা iOS স্টাইলের একটা ভাইব দিচ্ছে আমাকে। আর কাস্টমাইজ করলে এখান থেকে আপনারা ফন্ট, ওয়ালপেপার, ফিল্টার আর অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, ব্লার করবেন কিনা সেগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই জিনিসগুলো এখন আরো বেশি পলিশড হয়েছে। পাশাপাশি কন্ট্রোল সেন্টারে গেলেও আপনারা দেখতে পাবেন আগে কিন্তু এগুলোর নিচে প্রত্যেকটাতে নাম ছিল, বাট এখানে টগলসের এখন নাম সরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ওভারঅল যে লুকটা সেটা এখন ক্লিন লাগছে। আর ওভারঅল যে স্টেবিলিটি ফোনটা ব্যবহার করার সময় আমি পেয়েছি সেটাও কিন্তু যথেষ্ট ভালো, এবং কোনো রকম ল্যাগ বা মেজর ফ্রিজ এরকম ইস্যু দেখিনি। যদিও র্যাম ম্যানেজমেন্টে একটা ইস্যু আমি দেখেছি, এটাতে যদিও 12 GB র্যাম আসে, তো আমার মনে হয় এই জায়গাতে এখনো কাজ করার অপশন রয়েছে শাওমির। বাট হোয়াট অ্যাবাউট দ্য ক্যামেরা পারফরমেন্স, কারণ এই ধরনের একটা বাজেট রেঞ্জের ফোনে কিন্তু অনেকেরই এক্সপেকটেশন থাকে যে ক্যামেরা পারফরমেন্সটা একটু বেটার হোক। তো এতে আপনারা প্রাইমারিলি 64 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন, রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আই ডোন্ট নো এখনও কেন এই ব্র্যান্ডগুলো এই 40-50 হাজার টাকার ফোনে ম্যাক্রো লেন্স একটা প্রোভাইড করে থাকে। বাট দ্য গুড নিউজ ইজ এটার যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এটাতে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। যদিও ইনিশিয়ালি আপনারা পিক্সেল পিনিংয়ের মাধ্যমে 16 মেগাপিক্সেলের রেজাল্ট পাবেন, যেটা মোটামুটি ওয়েল ডিটেইলড এবং কালারফুল ছবি আপনাকে প্রোভাইড করবে। এবং হোয়াইট ব্যালেন্সও বেশিরভাগ জায়গাতেই প্রেস ওয়ার্দি ছিল আমি বলবো, এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ওয়াইডার থাকে, এবং একেবারে ব্রাইটার হাইলাইটেড এরিয়াগুলোতেও কিন্তু যথেষ্ট ভালো ডিটেল ধরে রাখতে পারছিল এর ছবিগুলো। যদি আপনি যদি জুম করেন সেক্ষেত্রে হয়তো কিছুটা ডিটেল লস বা ফ্রিঞ্জিং দেখতে পাবেন, বাট আদার দেন দ্যাট ইট ওয়াজ কোয়াইট গুড। ইভেন 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরার রেজাল্ট ডে লাইটে এটাও বেশ ভালো ছিল, বাট ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে এটা আমার মনে হয় প্রাইমারি ক্যামেরা থেকে কিছুটা পিছিয়ে থাকবে। বাট পোর্ট্রেটের ক্ষেত্রে এটার এজ ডিটেকশন যথেষ্ট ভালো ছিল, এবং শাওমিতে আমরা প্রিভিয়াসলিও দেখেছি বাজেট রেঞ্জের ফোনেও তাদের যে পোর্ট্রেট অ্যালগোরিদম সেটা কিন্তু যথেষ্ট ক্লিনিক্যাল থাকে।
তো এটাতে আপনারা ক্লিনিক্যালি অলমোস্ট পারফেক্ট ছবি পাবেন। ইভেন লো লাইটের ছবিগুলোতেও নয়েজ তেমন আসে না, স্পেশালি আপনি যদি নাইট মোড অন করে তুলেন সেক্ষেত্রে শ্যাডোগুলো আরেকটু বুস্ট আপ হতে দেখবেন এবং ওভারঅল ইমেজটা ডাইনামিক রেঞ্জ মনে হবে একটু বেশি বেড়ে গেছে। বাট আলট্রা ওয়াইডের লো লাইট পারফরমেন্স অত বেশি ইমপ্রেসিভ না, এখানে ডিটেল লস অনেক বেশি থাকে যেহেতু সেন্সর সাইজ ছোট এবং 8 মেগাপিক্সেলের। সো এখানে আপনারা প্রচুর নয়েজ দেখতে পাবেন। আর এই হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো রেজাল্ট। যদি আপনি ম্যাক্রো ফটোগ্রাফি ভালোবেসে থাকেন দেন ইউ ক্যান গো উইথ দিস। আর ফ্রন্টে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা অ্যাজ ইউ ক্যান সি যথেষ্ট ভালো স্ক্রিন টোন ডেলিভার করছে, যদিও কিছু জায়গাতে একটু ফ্ল্যাট স্ক্রিন টোন প্রোভাইড করে যেটা অনেকটা দেখতে লেস ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। বাট হোয়াইট ব্যালেন্স ওভারঅল ডিটেল বেশ ভালো ছিল ছবিগুলোতে। ইভেন লো লাইটেও আপনারা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। আর এই ফোনটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন আপ টু 4K 30fps, যেটার কোয়ালিটি ডিসেন্ট এনাফ ছিল বলা যায় এবং এটাতে অটোমেটিক্যালি আপনার EIS অন থাকে। সো মোটামুটি স্টেবল একটা ভিডিও আপনারা পাবেন এই ফোনটা থেকে। বাট এই ফোনটা আরেকটা যে জায়গাতে আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছে তা হচ্ছে এর ব্যাটারি লাইফ। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আপনারা ফোনটাতে পাচ্ছেন এবং যেহেতু একটু আগে আলোচনা করেছি যে এর প্রসেসর মাত্র 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড, সো এটাতে এফিসিয়েন্সি বেশ ভালো, যার কারণে আপনারা অ্যারাউন্ড 11 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারেন। আর যেহেতু এর যে ডিসপ্লে সেটা কিন্তু সুইচ করতে পারে 120 এবং 60-তে, সো এটাও আপনাকে ব্যাটারি কিছুটা প্রিজার্ভ করতে হেল্প করবে। আর সব মিলিয়ে আপনারা যত হেভি ইউজই করেন না কেন ফোনটা ইজিলি 1.5 দিনের মতো ব্যাটারি লাইফ আপনাকে দেবে। আর যদি আপনি এটার ব্যাটারি ড্রেনও করে ফেলেন ইজিলি আপনি টপ আপও করতে পারবেন, কারণ এর যে 67 ওয়াটের চার্জার যেটা বক্সের ভেতরেই আসে সেটা দিয়ে ফোনটা মাত্র 50 মিনিট একেবারে 0 থেকে 100%-এ চলে যায়। তো সব মিলিয়ে এই ফোনটা আসলে আমার কাছে মনে হয়েছে যারা পারফরমেন্স ফ্রিক তাদের জন্য বেশ ভালো একটা অপশন। স্পেশালি আপনি যদি ডিজাইনকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে না থাকেন বা এই ধরনের গ্লসি ফিনিশে আপনার খুব একটা প্রবলেম না থাকে, স্পেশালি আপনার বক্সে কিন্তু এরকম একটা কেসও আসে যেটা দিয়ে আপনি এটা ঢেকে ফেলতে পারবেন। এবং এখন কিন্তু আর ওই যে আগের দিনে যে ট্রান্সপারেন্ট কেস দেখতাম আমরা সিলিকন, সেটা কিন্তু পাচ্ছেন না। এটাতে বেশ ভালো কোয়ালিটির একটা কেস রয়েছে এবং এটাতে আসলে ইয়েলো হওয়ার চান্সটাও কিছুটা কম, সেক্ষেত্রে আপনাকে এই গ্লসিনেসটাও আসলে ফেস করতে হবে না। তো তাদের জন্য আমার মনে হয় ফোনটা অবশ্যই রিকমেন্ড করার মতো। বাট যারা পারফরমেন্সে খুব একটা প্রায়োরিটি দেন না, আপনার ডিসেন্ট এনাফ পারফরমেন্স হলেই চলবে, বাট ওভারঅল একটা বেটার বিল্ড কোয়ালিটি ক্যামেরা পারফরমেন্স আপনারা চাচ্ছেন, সেই ক্ষেত্রে Xiaomi Redmi Note 13 Pro Plus ইজ এ ভেরি গুড অপশন। সেটার গ্লোবাল ভার্সনের দামও অলমোস্ট এই Poco X6 Pro মতোই এবং সেটাতে কার্ভ স্ক্রিন রয়েছে, যারা কার্ভ স্ক্রিন পছন্দ করেন সেটা চুজ করতে পারেন। তো সব মিলিয়ে এটা আসলে পারফরমেন্স সেন্ট্রিক, আর যারা ওভারঅল একটা মানে ব্যালেন্সড ফোন চাচ্ছেন তাদের জন্য রিকমেন্ডেড থাকবে 13 Pro Plus। তো আপনি হলে কোন ফোনটা চুজ করবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগলো কিনা সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ফোনের রিভিউ বা গ্যাজেটের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।